মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তোমার কথা সম্মান রাখতে আবার চেষ্টা করব নীলুর সাথে একসাথে বাস করতে। আমি জানি পুরো বিষয়টা আবার ফেল করবে, তাও তুমি বলছো বলে আমি চেষ্টা করব। তুমি তোমার নিজের বোনকে চেনো না, জানো না? হ্যাঁ, ওর মধ্যে ভালোবাসার মতো কোনো কোমল প্রবৃত্তি রয়েছে? কোমল প্রবৃত্তি সব মানুষের মধ্যেই থাকে সূর্য, শুধু ঘটনা আর সময়ের পরিপ্রেক্ষিতে সেগুলো হারিয়ে যায়, নয় চাপা পড়ে যায়। সূর্য হয়তো এতদিন পরে ওর সফট কর্নারটা খুঁজে পেয়েছে, হয়তো বুঝতে পেরেছে ওর দুর্বলতার জায়গাটা তুমি, তাই জন্য অসহায়ের মতো ছুটে এসেছে। আবার কার কাছে ছুটে এসেছে? যাকে কিনা মন প্রাণ থেকে ও ঘৃণা করে। তুমি আমাকে একটা কথা বলো তো সূর্য, একটা মানুষ কতটা অসহায় হলে যাকে সে নিজের শত্রু বলে মনে করে তার কাছে সাহায্য চাইতে ছুটে আসে? রাই, তুমি মনে হয় নীলুর আগের জন্মের কথা বলছো। এটা নীলুর অন্য একটা জন্ম, আর এই জন্মে নীলুর সাথে কোনোভাবেই থাকা যায় না। তুমি ওর কোমল দিকের কথা বললে তো, ওর কোনো কোমল দিকে এই মুহূর্তে ওর মধ্যে নেই। ও শুধু জীবন বীমা হিসেবে এই বিয়েটা টিকিয়ে রাখতে চাইছে, ভালোবেসে নয়। আমি সৌজদার সাথে খুব একটা দ্বিমত হতে পারছি না রে দিদি ভাই। বেশ সূর্য, আমি তোমাকে আর জোর করব না। সরি, তোমার এতটা সময় আমি বরবাদ করলাম। তবে সত্যি কথা, আজকে নীলুর এখানে আসাটা, ওর চোখে মুখের উজ্জ্বল হাসিটা দেখে আমার সত্যি খুব জেনুইন লাগছিল মেয়েটাকে। মানুষ তো প্রেমে পড়লে এরকম আচরণ করতে পারে বলো? তাই ভেবেছিলাম এবার যেন অন্তত মেয়েটা সুখী হয়। তুমি কি চাও রাই? মানে আমি ওকে আর একটা সুযোগ দিই? আমি চাই তুমি তোমাকেও একটা সুযোগ দাও। সম্পর্ক শেষ করে দেওয়া খুব সহজ, কিন্তু আগলে রাখাটাই তো বড় কথা। আমি মানছি সূর্য, নীলু প্রচন্ড ছেলে মানুষই করেছে সত্যি, কিন্তু তুমি তো অনেক বেশি ম্যাচিওর ওর থেকে। আর তোমাকে ভরসা করেছিলাম বলেই তো নীলুর দায়িত্ব আমি তোমার উপর দিয়েছিলাম। সূর্য, তুমি পারবে না ভালোবাসা দিয়ে আমার বোনটাকে আগলে রাখতে? আমি সত্যি জানি না যে নীলু ভালোবাসা চায় কি না, তবে আমি যে আগেও চেষ্টা করিনি তা তো নয়। তোমার কথায় আমি এখন না হয় ঠিক আছে, আমি দেখছি। না, ঠিক নেই সৌজদা। আজ দিদিভাই অসুস্থ ভাবে তোমাকে বললো বলে তুমি সবকিছুতে রাজি হয়ে গেলে, আর কাল দিদিভাই সুস্থ হবে আর মেজদি ভাইয়ের নতুন কোন নোংরা চক্করে তুমি দিদিভাইকে দুষবে, এটা কিন্তু হবে না। আর মেজদি ভাই তোকে ইমোশনাল ব্ল্যাকমেইল করছে, অসুস্থ তোকে দিয়ে সৌজদাকে বলাচ্ছে চাচা সৌজদা তোর কথা না ফেলতে পারে। মেজদি ভাই যে কতটা দূর তো তুই বুঝতে পারছিস না? স্রোত উত্তেজিত হও না। দেখো, আমি সবটাই বুঝতে পারছি রাই। তুমি তোমার নিজের অসুস্থতার সুযোগ নাওনি, কিন্তু নীলু তোমাকে দিয়ে সেই সুযোগটা নেওয়াচ্ছে। ঠিক আছে, আমি তোমার কথা সম্মান রাখতে আবার চেষ্টা করব নীলুর সাথে একসাথে বাস করতে। আমি জানি পুরো বিষয়টা আবার ফেল করবে, তাও তুমি বলছো বলে আমি চেষ্টা করব। ফেল করবে না, আমি নিজে ওর সঙ্গে কথা বলবো। আমি বলবো কেউ যেন আর কোনো ভুল না করে। তুমি চিন্তা করো না সূর্য, এবার আর নীলু তোমার হাত ছাড়বে না। দিদি ভাই, ও তুই রেডি? চল তাহলে বেরোই। হ্যাঁ বেরোবো তো, কিন্তু বেরোবার আগে তোকে এক প্রস্ত বকুনি দেবো। আবার বকুনি? উফ স্রোত, এই 2.5 মাস ধরে তোর সকাল বিকেল বকুনি শুনে না আমি নাজেহাল হয়ে গেছি। যথেষ্ট নয় কি সেটা? যথেষ্ট যে না সেটা তো এটা দেখেই বোঝা যাচ্ছে। কিরে, তোর খাবার থালার পাশে রেখে এসেছিলাম যাতে ভুলে না যাস। স্নানে যাওয়ার আগে বারবার মনে করিয়ে দিয়েছিলাম, তাও ভুলে গেলি। সরি, আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি।
আসলে অনেকদিন পরে আজকে বেরোচ্ছি তো, তাই টেনশনে মাথায় কাজ করে নি আর আমার। থাক, আর বাহানা দিতে হবে না। দিদি ভাই, এবার কি তোর অফিসের বেয়ারাকে গিয়ে বলে আসতে হবে তোকে টাইম টু টাইম ওষুধ খাওয়ানোর কথা? সর্বনাশ, এটা কিন্তু একদম করিস না। অফিসের সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। হাসলে আমার বই গেল, তোকে সুস্থ করা নিয়ে কথা। দিদি ভাই, তুই এরকম কেন বলতো? বাড়ির কারোর কিছু হলে তো ওষুধের কথা ভুলিস না, দাদা ভাইয়ের ওষুধের কথা কোনো দিনও ভুলিসনি, মায়ের ওষুধের ডোজ কত কোনো দিনও ভুলিসনি। তুই নিজের বেলায় এরকম কেন বলতো? দিদি ভাই, নিজেকে অবহেলা করা যে কতটা খারাপ তুই তো জানিস, বল। এই আমাকে খুব রোগা রোগা লাগছে না? এই কদিনে একটু বেশি রোগা হয়ে গেছি না রে? এখন কথা ঘোরাচ্ছিস তাই না? তুই কথা ঘোরাস না তো। আর এত বড় একটা সার্জারির ধাক্কায় তো রোগা হওয়াটাই স্বাভাবিক। তার উপর তোর যা খাওয়া দাওয়া নিয়ে বায়না বেড়েছে, আমি যা খেতে দিই না বাড়ির লোক খাবে বলে তুলে রেখে দিস, নিজে একটুখানি চেখে দেখিস। আর রোগা দেখানোটা তো বড় কথা নয়, এখন যদি না খেয়ে দে তুই দুর্বল হয়ে পড়িস, দুর্বল হয়ে মাথা ঘুরে যায়, তখন কি হবে বলতো? বাবারে বাবা, এবার থামবি তুই? সার্জারির আর কি ধাক্কা, আমি তোর বকুনির ধাক্কাতেই রোগা হয়ে গেছি। সারাদিন শুধু বকুনি, আমি নাজেহাল হয়ে যাচ্ছি। স্রোত, তুই কি ভেবেছিস অফিসে গিয়ে রক্ষা পাবি? আমি যখনই সময় পাবো তোকে বকুনি দেওয়ার জন্য ফোন করব। হ্যাঁ রে হ্যাঁ, সেই তো। তুই তোর পড়াশুনো, টিউশন, সবকিছু, ক্লাস ফ্লাস সবকিছু ছেড়ে দিয়ে দিদি ভাইকে নিয়ে পড়ে থাক, তাহলেই হয়ে গেল। রাই, তোমার ব্যাগটা কোথায়? এই তো, এই তো। আচ্ছা, বলছি একটা কথা বলি, তুমি কিন্তু আগে যেরকম করতে, খাবার দাবার খেতে না, এখন কিন্তু করবে না। হ্যাঁ, যেটা দিলাম টিফিনে খাবে কিন্তু মনে করে। হ্যাঁ মা, আমি দিদি ভাইকে না এটাই বোঝাবার চেষ্টা করছিলাম। আচ্ছা, অনেক তো হলো, আমার সেসব মনে থাকবে মা, আমি এরকম কিছু করব না। আমি তো জানি নাকি যে এখন আমাকে কতটা সাবধানে থাকতে হবে। ও রিয়েলি দিদি ভাই, তুই জানিস? তোর হাব ভাবে তো সেটা বোঝা যাচ্ছে না। দেখেছো তো, এক্ষুনি তো ওষুধ খেতে ভুলে যাচ্ছিলিস। তোর ডক্টর যে কেন লিখে দিল তুই নরমালি অফিস যেতে পারবি কে জানে, আরো 2 মাস এখানে আটকে থাকলেই ভালো হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শোনো একটা কথা, আমার তোমরা কোনো কথা তো শোনো না, একটা কথা অন্তত শোনো। এই কদিন অফিস যাওয়ার সময় তুমি কিন্তু ট্যাক্সি করে যাবে। হ্যাঁ, ট্যাক্সি? সে তো অনেক খরচ। তোমার বাবার অফিসের টাকাটা তো ক্লিয়ার করে দিয়েছে, এখন আমার হাতে কিছু টাকা আছে, তাই তুমি আমার কথা শুনে ট্যাক্সিতে গেলে তোমার শরীরটার উপরে একটু ধকল কম পড়বে, আর আমার মনটা একটু শান্তি হবে। সংসারের জন্য তো তুমি কম কিছু করো না, তাই না? এখন এই অযোগ্য অপদার্থ মায়ের কথাটা শুনে ট্যাক্সিতে গিয়ে আমাকে যদি একটু ধন্য করো, তাহলে আমার মনটা একটু শান্তি হয়। এরকম ভাবে কেন বলছো মা? সংসারের জন্য করা মানে তো নিজের জন্যদের জন্যই করা। আর আমি যেরকম বাইরেটা সামলাই, তুমি যে সেরকম ঘরটা সামলাও, তার বেলা। দিদি ভাই, মা একেবারে ঠিক বলেছে, একটা ট্যাক্সি করে নেওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ, তাহলে আর ট্যাক্সি করছি না, একখানা হেলিকপ্টারই ভাড়া করে নিচ্ছি। তুই চালাবি, আমি পেছনে বসে থাকবো। বাজে কথা বলে লাভ নেই তো, আমি যেটা বললাম তুমি সেভাবেই যাবে। সো যাওয়ার সময় ট্যাক্সি ভাড়াটা নিয়ে যাবে তো। মা, ওই দেখো রান্নাটা পুড়ে গেল বোধহয়, দেখি সরো সরো, যাওয়ার সময় ট্যাক্সির ভাড়াটা নিয়ে যাবে স্রোত মনে করে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।